আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ডাটা। ডাটা ডাটা অর্থ তথ্য বা উপাত্ত। বন্ধুরা, ডাটাকে বুঝতে হলে আমাদেরকে একটু পিছন থেকে আলোচনা করতে হবে, অর্থাৎ ঘটনার কাছে যেতে হবে। ফ্যাক্ট, ঘটনা হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে সামাজিক গবেষণার মূল স্তম্ভ, পিলার, যার উপর নির্ভর করে আমাদের গবেষণা চলবে, অর্থাৎ গবেষণার ম্যাটেরিয়ালসগুলো সরবরাহ করবে এই ঘটনা। তাহলে ঘটনা কি বন্ধুরা? ঘটনা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু ঘটছে তাই ঘটনা। চারপাশে যা কিছু ঘটে যাচ্ছে প্রতিনিয়ত সবই ঘটনা। যেমন 1971 সাল আমরা মুক্তিযুদ্ধ করলাম, এটা একটা ঘটনা। 2019 ডিসেম্বর মাস সারা পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত, এটা একটা ঘটনা। 2020 সালে আমরা একটা দুর্যোগ মোকাবেলা করলাম, আম্মান, এইটা একটা ঘটনা। অর্থাৎ প্রত্যেকটা ঘটনায় আমাদের উপাত্ত সংগ্রহ করছে। ঘটনা ঘটলেই আমরা তথ্য পেয়ে যাচ্ছি। তাহলে তথ্যটা কি? ঘটনা ঘটে যাওয়ার ফলে যার অস্তিত্ব স্মৃতিতে, কাগজে অথবা লিখিতভাবে থেকে যায়, সেটাই হচ্ছে তথ্য। তার মানে তথ্য হচ্ছে ঘটনার ফল, অর্থাৎ একটি ঘটনা ঘটে গেছে, ঘটার ফলে সেই ফলটা ভালো হোক মন্দ হোক, কিছু একটা ঘটেছে, যেটা ফল হিসেবে রয়ে গেছে, সেটাই হচ্ছে তথ্য বন্ধুরা। আর এই তথ্যকে যখন একজন গবেষক তার গবেষণা কর্মে কাজে লাগাচ্ছে, তখন এইটাকে পরিসংখ্যানের ভাষায় বলা হচ্ছে উপাত্ত। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা? আমরা প্রথমেই বলেছি ঘটনা হচ্ছে আমাদের সামাজিক বিজ্ঞানে গবেষণার মূল স্তম্ভ। ওইখান থেকে যা সৃষ্টি হচ্ছে তা হচ্ছে তথ্য, এবং এইটা যখন আমরা গবেষণার কর্মে কাজে লাগাচ্ছি, তখন সেটা হচ্ছে উপাত্ত। তাহলে আমরা উপাত্তকে এইভাবে বলতে পারি: কোনো গবেষণার উদ্দেশ্যে সংগৃহীত তথ্য, সুষ্ঠু তথ্য বা সঠিক তথ্য, যার প্রয়োগযোগ্যতা থাকবে এবং পরিমাপযোগ্য, এইরকম তথ্যকে আমরা বলবো উপাত্ত। নিশ্চয়ই উপাত্ত আমরা ক্লিয়ার হয়েছে বন্ধুরা। আমরা চলে যাচ্ছি। উপাত্ত দুই রকম হতে পারে: এক প্রাথমিক, দুই হচ্ছে মাধ্যমিক উপাত্ত। এক প্রাথমিক উপাত্ত, দুই হচ্ছে মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত কোনগুলো বন্ধুরা? প্রাথমিক উপাত্ত হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার ফলে একজন তথ্য সংগ্রহকারী যখন একেবারে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করছে, তখন এই তথ্যগুলোকে বলছি প্রাথমিক তথ্য। এই তথ্যটা তিনভাবে হতে পারে, সংগ্রহ হতে পারে। এক, পর্যবেক্ষণের মাধ্যমে, অবজারভেশনের মাধ্যমে হতে পারে। তথ্য সংগ্রহকারী সরাসরি ফিল্ডে গিয়ে নিজে দেখে বুঝে তথ্য সংগ্রহ করবে। দুই, সাক্ষাৎকার, তিনি মাঠ পর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহকারী সাক্ষাৎকারের মাধ্যমে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে, ইন্টারভিউ করে তথ্য সংগ্রহ করতে পারবে। তিন হচ্ছে প্রশ্নমালা, একটা প্রশ্নপত্র সংশ্লিষ্ট বিষয়ে একটা প্রশ্নপত্র তৈরি করেও তথ্য সংগ্রহ করতে পারে। তাহলে এইভাবে, অর্থাৎ পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, প্রশ্নমালা, এই প্রণয়ন করে যে তথ্যগুলো সংগ্রহ হবে মাঠ পর্যায় থেকে, সেই তথ্যগুলোকে বলবো আমরা প্রাথমিক তথ্য। নেক্সট, মাধ্যমিক তথ্য। অর্থাৎ
মাধ্যম দিয়ে যে তথ্যগুলো আসবে সেই তথ্যগুলো বলবো মাধ্যমিক তথ্য। মাধ্যম দিয়ে মানে ওই যে সংজ্ঞাতে আমি বললাম যে এইটা কোনো কাগজে থাকতে পারে, প্রবন্ধ আকারে থাকতে পারে, দালিলিক কোনো ডকুমেন্টারি থাকতে পারে, অথবা প্রাথমিক তথ্য সংগ্রহকারী যে তথ্যর প্রতিবেদনটা পুরো উপস্থাপন করবে সেইখান থেকেও হতে পারে, জার্নাল থেকে হতে পারে। তাহলে একটা মাধ্যম দিয়ে মাধ্যমিক তথ্যটা আসছে গবেষকের কাছে, এই তথ্যগুলোকে আমরা বলবো মাধ্যমিক তথ্য। চলে যায় বন্ধুরা, তাহলে নিশ্চয়ই উপাত্ত আমরা বুঝতে পেরেছি এবং উপাত্ত দুই ভাগে ভাগ করে দিয়েছি, প্রাথমিক এবং মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্তগুলো কি করে আসছে, মাধ্যমিক উপাত্ত কোনগুলো এবং কেমন করে আসছে, এগুলো আমরা বুঝতে পেরেছি। আমরা চলে যাচ্ছি প্রেজেন্টেশন অফ ডাটা। প্রেজেন্টেশন অফ ডাটা অর্থাৎ তথ্যগুলো উপস্থাপন। তথ্য উপস্থাপন এটা আমাদের সামাজিক গবেষণার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা। বন্ধুরা, সামাজিক গবেষণার প্রথম কাজ আমরা দেখেছি প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ, প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা। এই তথ্যগুলো সংগ্রহ করার পর অপরিশোধিত বা পরিসংখ্যানের ভাষায় এটাকে বলা হয় কাঁচামাল। কাঁচামাল অবস্থায় থাকে। এই কাঁচামাল অবস্থায় থাকা অবস্থায় এর আকার অনেক বড় হয়, অপরিশোধিত থাকে, ভুল ত্রুটি থেকে যায়। এই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে পরিসংখ্যানিক প্রক্রিয়ায় বিভিন্নভাবে এটা উপস্থাপন করার নামই হচ্ছে প্রেজেন্টেশন অফ ডাটা। এই প্রেজেন্টেশন অফ ডাটা উপস্থাপনের পদ্ধতি দুই রকম হতে পারে। এক, পরিসংখ্যানিক সারণী। দুই, পরিসংখ্যানিক লেখ। দুইভাবে উপস্থাপন হতে পারে, পরিসংখ্যানিক সারণী এবং দুই হচ্ছে পরিসংখ্যানিক লেখ। আমরা পরিসংখ্যানিক সারণী বলতে কি বুঝি? পরিসংখ্যানিক সারণী বলতে তথ্যগুলোকে পরিশোধিত করে, সারণীর অর্থ হচ্ছে ছক, টেবিল। টেবিলের মাধ্যমে বা ছকের মাধ্যমে উপস্থাপন করার নামই হচ্ছে পরিসংখ্যানিক সারণী। অর্থাৎ তথ্যগুলোকে পরিশোধিত করার পর এটাকে উপস্থাপন করব আমরা টেবিলে অথবা ছকে, তখন এটাকে বলছি প্রেজেন্টেশন অফ ডাটা। সারণী উপস্থাপন করছি। তাহলে এই সারণী, পরিসংখ্যানিক সারণী এবং পরিসংখ্যানিক লেখ। লেখে আমরা জানি, এটা নিয়ে আমরা লেখকে পরে আলোচনা করব। এইটাতে আমাদের 2-3টা ক্লাস পরবর্তীতে লাগবে। আমরা পরিসংখ্যান সারণীকে ক্লিয়ার করার পর ওইখানে যাব। পরিসংখ্যানিক সারণী তিনভাবে হতে পারে। এক, সারিবদ্ধকরণ। দুই, সারণীবদ্ধকরণ বা তালিকাবদ্ধকরণ। তিন, গণসংখ্যা নিবেশন। বন্ধুরা, সারিবদ্ধকরণ কি? তথ্যগুলোকে তার অন্তর্নিহিত বৈশিষ্ট্য অনুসারে যখন আমরা এইটার একটা তালিকা তৈরি করব উপস্থাপন করার জন্য, সেটাকে বলে সারিবদ্ধকরণ। যেমন ধরে নাও, আমরা বাংলাদেশের জনসংখ্যা যদি চিন্তা করতে যাই, বাংলাদেশের জনসংখ্যাকে আমরা সময় ভিত্তিক উপস্থাপন করব। তাহলে 1971 সাল থেকে 2020 সাল। 1971 সালে কতজন জনসংখ্যা ছিল, 72 সালে এইরকম করে 2020 সালে কত আমাদের দেশের জনসংখ্যা উপস্থাপন করতে পারবো বন্ধুরা। আবার এইটাকে আমরা আবার পেশা ভিত্তিকও করতে পারি, অঞ্চল ভিত্তিকে করতে পারি। অঞ্চল ভিত্তিক অর্থাৎ প্রত্যেক তখন ডিস্ট্রিক্ট ওয়াইজে কত ছিল এটাও আমরা ভাগ করে দিতে পারি। জনসংখ্যা সাল ওয়াইজও করতে পারি, আবার এটাকে এনে আমরা অঞ্চল ভিত্তিতেও করতে পারি বন্ধুরা। এরপরে আমরা আসছি সারণীবদ্ধকরণ। সারণী হচ্ছে টেবুলেশন বা তালিকাবদ্ধকরণ। অর্থাৎ শ্রেণীবদ্ধ তথ্যগুলোকে আরও অর্থপূর্ণ করে, বোধগম্য করে ছকে উপস্থাপন করার নাম হচ্ছে সারণীবদ্ধকরণ বন্ধুরা।
ধরা যাক যে এই যে করোনা ভাইরাসে যে তাণ্ডব চালাচ্ছে, যেই দিন থেকে বাংলাদেশের কথা ধরে, যেই দিন থেকে বাংলাদেশ আক্রান্ত হতে শুরু করেছে, 1 তারিখে যেই তারিখে আক্রান্ত হয়েছে সেইখান থেকে পর্যায়ক্রমে ডেটগুলোতে কত আক্রান্ত হয়েছে টেবিলে উপস্থাপন করব। ডেট বাই ডেট কতজন আক্রান্ত হলো, কতজন মারা গেছেন, কতজন সুস্থ হয়েছেন ইত্যাদি। তাহলে একটা আমরা টেবিল পাবো, সুন্দর করে আমরা পরিষ্কার করে আমরা এক নজরে টেবিল দেখি বুঝতে পারবো, অর্থাৎ আরও পরিষ্কার করে। যদি বলে যে এই তারিখে এত হয়েছে, এই তারিখে এত হয়েছে, এইটা দিয়ে আমরা পরিষ্কার হতে পারবো না। ভিন্ন ভিন্ন কলামে এইটাকে যখন উপস্থাপন করব, কতজন আক্রান্ত হয়েছে, কতজন সুস্থ হলো, কতজন মারা গেল, একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাবটা আমরা পেয়ে যাব। এটা হচ্ছে তালিকাবদ্ধকরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণসংখ্যা নিবেশন। গণসংখ্যা নিবেশন, দুইটি শব্দ আছে বন্ধুরা, গণসংখ্যা একটা, নিবেশন একটা। প্রথমে আমাদেরকে গণসংখ্যা কি জানতে হবে। গণসংখ্যা কি? গণসংখ্যার অপর নাম বন্ধুরা ঘটন সংখ্যা। গণসংখ্যার অপর নাম ঘটন সংখ্যা। যেই উপাত্তগুলো বারবার আসবে বা ঘটবে, যে ঘটনাটা বারবার ঘটবে, সেটাই হচ্ছে ঘটন সংখ্যা। ধরে নিই যে আমাদের কোনো একটি শ্রেণীতে আমাদের ছাত্রদের বয়স এরকম 22, অর্থাৎ 22, 23, 24, 23 এইরকম কোনো একটি শ্রেণীতে ছাত্রদের বয়স ধরে নিলাম এইরকম। আমি গণসংখ্যা বলছি বন্ধুরা। তাহলে ছাত্রদের বয়স আর সংখ্যা, বন্ধুরা লক্ষ্য করো 22 এবং 22, অর্থাৎ 22 রিপ্রেজেন্ট করছে সংখ্যা 3-কে, অর্থাৎ 22-র ফ্রিকোয়েন্সি হচ্ছে, অর্থাৎ গণসংখ্যা হচ্ছে 3। 23 অর্থাৎ 23, 2, 24, 1, অর্থাৎ নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 বন্ধুরা। অর্থাৎ 22 বছরের শিক্ষার্থী আছে 3 জন, 23 বছরের আছে 2 জন এবং 24 বছরের 1 জন, এবং নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অর্থাৎ এর যোগফল হচ্ছে 6 জন ছাত্রের। বন্ধুরা আমরা যখন গণসংখ্যা সারণী প্রস্তুত করব তখন পুরো জিনিসটা পরিষ্কার হবো। আপাতত এই পর্যন্ত তোমরা বুঝে থাকো যে গণসংখ্যা সারণী, গণসংখ্যা হচ্ছে বারবার যে সংখ্যাগুলো ঘটছে তার বিপরীতে যে সংখ্যাটা পাচ্ছি, একটি সংখ্যা, একটি উপাত্ত বারবার আসার পরে তার বিপরীতে যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে গণসংখ্যা। এবং এই গণসংখ্যাটা যখন আমরা টেবিলে শ্রেণী ভিত্তিক ওই শ্রেণীর বিপরীতে স্থাপন করব, সেটা হচ্ছে গণসংখ্যা নিবেশন। বন্ধুরা নিশ্চয় বোঝা গেছে যে যেই সংখ্যাটা আমরা পাচ্ছি যেটা বারবার ঘটেছে, সেই সংখ্যাটা ওই শ্রেণীর বিপরীতে ঠিক গণসংখ্যা নিবেশনের গণসংখ্যার যেই কলামটি থাকবে সেইখানে উপস্থাপন করার নাম হচ্ছে গণসংখ্যা নিবেশন। বন্ধুরা তাহলে নিশ্চয় আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি। বন্ধুরা আজকের ক্লাসটা, আগের 2টা ক্লাস হয়েছে, আজকের 3য় ক্লাস। এই ক্লাসটা থেকে আমাদের অঙ্কের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। বন্ধুরা প্রত্যেকটা স্টেপ আমাদের এইগুলো লাগবে। আমরা লেখচিত্র যখন আমরা তৈরি করতে যাব এইগুলো লাগবে, আমরা যখন অঙ্ক করতে যাব তখন এইগুলো লাগবে। সুতরাং আজকের 3য় ক্লাস থেকে বন্ধুরা, 3য় ক্লাস থেকে, আজকের ক্লাস থেকে তোমরা প্রত্যেকটা ক্লাস
প্রতিদিন শেষ করবা, প্রতিদিন পড়ে শেষ করবা। এই জন্য তোমাদের কাছে একটা ভলিউম বই থাকা দরকার। এটা গ্রন্থ কুটিরের একটা ভলিউম বই। তোমরা এই ধরনের একটা বই অথবা যে কোনো বই একটা বাজারে দেখবা, দেখে যেটা ভালো লাগবে সেটা তোমরা তোমার কাছে রাখবা। আমি জানি তোমরা নোট বই পড়ো, নোট বই পড়লে তোমার নোট বই দেখে অঙ্ক করলে বোঝা যাবে যে এটা নোট বইয়ের, ওইটাতে একটু ডিফিকাল্ট অর্থাৎ ফর্মুলাগুলো সূত্রগুলো ভালো করে উপস্থাপন করা নাই। সুতরাং এই বইটা তোমার কাছে থাকতে হবে। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে। আজকে আমরা গণসংখ্যা পর্যন্ত আলোচনা করে রাখলাম। গণসংখ্যার আরও একটি ক্লাস লাগবে, তারপরে আমরা লেখচিত্রের মধ্যে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।